নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অনেকদিন পরে আবার একটা ভিডিও। হ্যাঁ, আইএসএল তো শুরু হয়ে গেল আবারও। মাঝখানে কিছুটা ব্রেক ছিল এবং ফিফা ফ্রেন্ডলি বা ফিফা উইন্ডো ব্রেক ছিল। সে কারণেই ভিডিও খুব একটা দিচ্ছিলাম না। তবুও দিয়েছি মাঝে মধ্যে। ভারতীয় দলের কথা আপনাদেরকে জানিয়েছি যে এবং আগের ভিডিওতেই বলেছিলাম যে ভারত এই হংকং ম্যাচটা জয় পাওয়ার পরে র‍্যাঙ্কে কিছুটা উন্নতি হবে। তো ডেফিনিটলি ৫ ধাপ উপরে উঠেছে ভারত। তবে গতকাল ভারতের একটা ম্যাচ ছিল আন্ডার-20 যে স্যাফ কাপ ছিল তার চ্যাম্পিয়নশিপের লড়াই ছিল। ফাইনাল ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ভারত আন্ডার-20 টিমটা কিন্তু হেরে গিয়েছে। যেই টিমের গোলকিপার কোচ ছিলেন বাংলারই বা ইস্ট বেঙ্গলের কিছুদিন আগে যিনি গোলকিপার কোচ ছিলেন সেই সন্দীপ নন্দী। কিন্তু গোলকিপার তিনি একটিও বল যেমন ধরতে পারেননি। তবে হ্যাঁ, একটা ট্রিক্স তিনি খাটিয়েছিলেন বাট সেটা কাজে লাগেনি। কারণ ভারতের পক্ষ থেকে ২ জন শুটার তারা গোল করতেই পারেনি। তো যাই হোক, স্যাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সে দেশের উচ্ছ্বাসের একেবারে চূড়ান্ত দেখা যাচ্ছিল। বিরাট আনন্দ তারা। খুব স্বাভাবিকভাবে ভারতকে হারিয়েছে, আনন্দ হবে নাই বা কেন? তো মালদ্বীপের এই টুর্নামেন্ট বা স্যাফ কাপ আন্ডার-20 ভারত হেরে গিয়েছে। এবারে আইএসএল এর খবরের দিকে আসি। আইএসএল তো শুরু হয়ে গেছে গতকাল থেকে আবারও। তো ১ম ম্যাচেই কিন্তু বাংলার টিম মোহামেডান হেরে গিয়েছে। ১ম গোল করেও কিন্তু তারা গোলটা ধরে রাখতে পারেনি। পাঞ্জাবের বিরুদ্ধে তারা ২-১ গোলে শেষমেশ হেরে গিয়েছে। মোহামেডান লড়াই করছে, প্রত্যেক ম্যাচেই লড়াই করছে। বাট সেই যে জেতার মতন তাদের যে তাগিদ সেটা দেখা যাচ্ছে না বা সেই টিম ব্যালেন্সও নেই। অন্যান্য টিমগুলোর তুলনায় অনেক দুর্বল। বাট ইয়াং ব্রিগেড তারা ভারতীয় একেবারে প্লেয়ার সবাই। তো তাদের মধ্যে সেই লড়াইটা দেখা যাচ্ছে কিন্তু তারা কোথাও গিয়ে তো পিছিয়ে পড়ছে। যতই তারা আগে গোল করুক আর যাই করুক কিন্তু শেষমেশ পাঞ্জাবের বিরুদ্ধে তারা জিততে পারেনি। পাঞ্জাব এই ম্যাচটা জেতার পরে তারা লিগ টেবিলে অনেকটা ওপরে চলে এসছে। পয়েন্টে কিন্তু ইস্টবেঙ্গল, পাঞ্জাব একই। তবে গুগল দেখাচ্ছে যে ইস্টবেঙ্গলের থেকে এক ধাপ উপরে উঠে গিয়েছে। তবে গোল ডিফারেন্সে বোধহয় তা নয়। কারণ দুটো টিমই ৬ টা ম্যাচ খেলে সেম পয়েন্ট। গোল ডিফারেন্স কিন্তু এখনো ইস্টবেঙ্গলেরই অনেকের থেকে ভালো। তো আমার মনে হয় এখানে কোথাও গন্ডগোল রয়েছে। ইস্টবেঙ্গল ৪ নম্বর, পাঞ্জাব ৫ নম্বর হবে। আজকে কিন্তু ভালো দুটো ম্যাচ রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো এবং আজকের এই ম্যাচ দুটো থেকে কিন্তু দেখা যাবে যে জেতার পরে বা ম্যাচ দুটো হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও এই যে আইএসএল পয়েন্ট লিস্ট বা পয়েন্ট টেবিল সেটা কিন্তু বিরাট একটা ফারাক ঘটতে পারে। ওপর নিচ হতে পারে অনেক কিছু। কারণ একদিকে বেঙ্গালুরু এফসি খেলতে নামবে গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচটাতেও যে জিতবে সে ভালো জায়গায় পৌঁছে যাবে। গোয়া অনেকটা নিচে নেমে গিয়েছে। তারা আবারও পয়েন্ট টেবিলের শুরুর দিকটায় চলে আসবে। অপরদিকে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামবে। জামশেদপুরের মাটিতে এই খেলা। জামশেদপুরের মাটিতে জামশেদপুরকে হারানো অতটা সহজ নয়। যদিও জামশেদপুরের এবারের টিমও সেই লেভেলের নয়। যদিও সেই টিম নিয়েও ইস্টবেঙ্গলকে তারা হারিয়ে গিয়েছে। বাট সেই দিক থেকেও কিন্তু মোহনবাগানের টিম খাতায় কলমে তো দারুণ টিম এবং মোহনবাগান খেলছেও ভালো। এটা ঠিক যে শেষ দুটো ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছে। একটা হেরে যাওয়া, একটাতে ড্র হওয়া। আ তারপরেও কিন্তু মোহনবাগানই কিন্তু খাতায় কলমে এগিয়ে থাকবে এই ম্যাচে। সার্জিও লোবেরা তিনি কিন্তু জামশেদপুরকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে মরিয়া। আবার যদি জামশেদপুর জিতে যায় তারাও কিন্তু পয়েন্ট টেবিলের উপরে চলে যাবে। তবে এটাও একটা বেশ টাফ ম্যাচ হতে চলেছে, ভালো ম্যাচ হতে চলেছে। তবে যেটা শোনা যাচ্ছে যে জামশেদপুর তারা তাদের অন্যতম অ্যাটাকিং ফুটবলার বা মাঝমাঠের ফুটবলার মাদি তালালকে এই ম্যাচে নাও পেতে পারে। তার আবার একটা চোট হয়েছে। তো সেই কারণে তাকে এবার সে নাও পেতে পারে। তবে আবার হয়তো খেলানোও হতে পারে। এমনিতেই মাদি তালালের চোট ছিলই যে কারণে ইস্টবেঙ্গল তাকে বাতিল করেছিল। বাট এই সিজনটা অনেকদিন সে রিহ্যাব করে প্র্যাকটিস করে বাট মোটামুটি একটা শেপে এসেছিল। ভালোই খেলছিল। আ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো তার পাস থেকে গোল হওয়া বা তার সুন্দর পাস আমরা দেখেছি। এবং জামশেদপুর তাদের যে বিদেশি রিক্রুটমেন্ট বিশেষ করে স্টিফেন এজে ডিফেন্সে তো বিরাট ভরসা দিচ্ছে। শুধু ডিফেন্সে নয় সে কর্নার হলে গিয়ে হেড করে গোলও দিয়ে আসছে। কিংবা যদি আমরা বলি যে ইস্টবেঙ্গল থেকে চলে যাওয়া মেসি বাউলি সেও কিন্তু বেশ ভালো খেলছে। তাদের জামশেদপুরের দুজন আরো যে ফুটবলার বিদেশি নিয়ে এসেছে, জাপানি যে ফুটবলারটি রয়েছে যথেষ্ট ভালো মানের। অপরদিকে মোহনবাগান তারাও কিন্তু যথেষ্ট ভালো টিম, ব্যালেন্স টিম। তবে মোহনবাগানেরও কোনো অ্যাজ সাচ আর চোটাঘাত নেই। রবসন রবিনের চোট ছিল, সে ফিট হয়ে গিয়েছে, সে ফিরছে। এটা নিয়ে আর কোথাও কোনো আশঙ্কার জায়গা নেই। তবে আশঙ্কা তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে। আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আনোয়ার আলী ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিল হংকং ম্যাচে, যে কারণে তাকে বসিয়ে নেওয়া হয় বা তাকে উঠিয়ে নেওয়া হয়। তো সেই আনোয়ার আলী, হ্যাঁ, তারা আনোয়ার আলী, ডিকসন কিংবা এডমুন্ড লালিন্ডিকা তারা
ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে জয়েন তো করেছে, ইস্টবেঙ্গল পুরো দমে প্র্যাকটিস করছে, কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হচ্ছে 11ই এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে, এবং চেন্নাইয়ের মাটিতেই ম্যাচটা হবে। তো চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল টিম দুর্দান্ত প্র্যাকটিস করছে, তারা স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, কারণ ইস্টবেঙ্গলও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। ইস্টবেঙ্গলের কাছে প্রত্যেকটা ম্যাচই ফাইনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, এবং এই চেন্নাই ম্যাচে খুব না হলে, অসুবিধে না হলে কেভিন সিভেলের দলে ফিরতে পারে ডিফেন্সে। তো সেক্ষেত্রে কেভিনের সঙ্গে জুটি বাঁধার, আপনাদেরকে আগে ভিডিওতেই বলছিলাম যে কেভিন যখন ফিরছে তখন আনোয়ারের এই চোটটা কিন্তু আশঙ্কা জাগাচ্ছে। তবে আনোয়ারের এমআরআই করা হচ্ছে, বলা হচ্ছে তেমন কোনো গুরুতর বিষয় নয়। আনোয়ার কালকে প্র্যাকটিসে যোগ দিয়েছে, কিন্তু প্র্যাকটিস করেনি সেভাবে। তো চোটটা কতটা গুরুতর কি না সেটা আর এমআরআই রিপোর্টটা এলে সেটা বোঝা যাবে, দল কি জানায় সেক্ষেত্রে। তবে এখনো যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে, এখনো ধরুন প্রায় ৬-৭ দিন তো বাকি, তো এই জায়গাতে দাঁড়িয়ে এইটা একটা বড় বিষয় যে সময়টা অনেকটা রয়েছে, তো আনোয়ার টাইম পেয়ে যাবে ফিট হয়ে ওঠার। তো সেই সময়টা পেয়ে গেলে আমার মনে হয় আনোয়ার অ্যাভেলেবল থাকবে ইস্ট বেঙ্গলের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার জন্য। চেন্নাই ম্যাচে আনোয়ারকেও পাওয়া যাবে, কেভিন সিভেলেকেও পাওয়া যাবে। বহুদিন পরে আবার এই পুরনো জুটি, ডিফেন্সের পুরনো জুটিকে পাওয়া যাবে। তবে এটা ঠিক যে কেভিন যদি খেলে সেক্ষেত্রে মাঝ মাঠের একজন বিদেশিকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে অস্কারকে, কারণ সর্বাধিক 4 জন বিদেশিকে খেলানো যাবে প্রথম একাদশে। সেক্ষেত্রে হয়তো কেভিন, মাঝ মাঠে মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, আর আপফ্রন্টে ইউসুফ ইজাজারিকে দেখতে পারবো আমরা। তো সেক্ষেত্রে হয়তো সাউল ক্রেসপোকে হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে। তো চেন্নাই ম্যাচটাও কিন্তু টাফ ম্যাচ। এখন ইস্টবেঙ্গলের কাছে প্রত্যেকটা ম্যাচই টাফ ম্যাচ। 6টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সর্বাধিক 13টা ম্যাচ তো খেলবে, আর 7টা ম্যাচ, আর 7টা ম্যাচে কিন্তু অনেক কিছু রদবদল হবে টেবিলে। তো খুব বেশি আশা আমরা করব না। আমরা অস্কারের কথাতেই ভাবি যে একটু ওপরের দিকে নিজেদেরকে দেখতে পেলেই ভালো লাগবে, কারণ প্রত্যেকবার আমরা ইস্টবেঙ্গল যেখানে শেষ করে। তবে এবার কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা যাচ্ছে, প্রত্যেকটা টিমই একে অপরকে টেক্কা দিচ্ছে। পয়েন্ট টেবিল দেখুন, 14, 13, 12, 11 এরকম, এবং একই পয়েন্টে কতগুলো টিম রয়েছে। ফলত এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবার কিন্তু দারুণ একটা ফাইট হচ্ছে, ম্যাচ কম। তবে এটা ঠিক আরেকটা বলে দেওয়া যায় যে চ্যাম্পিয়ন কি হবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে রেলিগেট হওয়ার কিন্তু, কে রেলিগেট হতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে। অন্তত মোহামেডান এসসি তারা কিন্তু এক্ষেত্রে এগিয়ে রয়েছে, অর্থাৎ পেছনের দিক থেকে চ্যাম্পিয়ন বা তারা একদম শেষে চলে গেছে, তারা একটাও পয়েন্ট এখনো পর্যন্ত পায়নি, বরং তারা পয়েন্ট দিতে এসছে। এই আইএসএল এ তারা পয়েন্ট দিতে এসছে অন্য টিমগুলোকে। তো মোহামেডানের মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে রেলিগেশনটা, এখন যদি বিরাট কিছু অঘটন না ঘটাতে পারে। তো চ্যাম্পিয়ন কি হবে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আরো বেশ কয়েকটা ম্যাচ গেলে আমার মনে হয় 10-11টা ম্যাচ হয়ে গেলে বোধহয় বোঝা গেলেও যেতে পারে। স্টিল এখানে চ্যাম্পিয়নশিপের লড়াইতে কিন্তু অনেকগুলো টিম রয়েছে, এবং আজকের ম্যাচ দুটো হয়ে যাওয়ার পরে, আজকে দুটো ম্যাচ রয়েছে, দুটো হয়ে যাওয়ার পরে কিন্তু আরো দেখা যাবে যে এই তোলপাড় হয়ে যেতে পারে লিগ টেবিলটা। তো অতি অবশ্যই দুটো ম্যাচই বলবো, সম্ভব একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে দুটো ম্যাচই। তো তারপরে নয় কথা হবে আজকের ম্যাচ দুটোতে কি হতে পারে, আপনারা একটা প্রেডিক্ট করে রাখুন যে আজকের এই দুটো ম্যাচে জামশেদপুর মোহনবাগানের ম্যাচে কি হতে পারে, বেঙ্গালুরু এবং এফসি গোয়ার মধ্যে ম্যাচে কি হতে পারে, প্রেডিকশন করে যাবেন প্লিজ। থ্যাংক ইউ।